হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটা অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছো বাড়ির মতো বিশাল লণ্ঠন। বাংলা ভাষায় নতুন নতুন অডিও স্টোরি শুনতে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। এইভাবেই চ্যানেলের পাশে থেকো এবং সাথে থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি বাড়ির মতো বিশাল লণ্ঠন। বৈশাখের উৎসবটা হয় মে মাসে, অর্থাৎ যেদিন পূর্ণিমার চাঁদটা একটু বেশি উজ্জ্বল সেই দিন। ভগবান বুদ্ধের নামে এদিন হয় নানা আয়োজন। লোকেরা উৎসব মুখর হয়ে ওঠে। মন্দিরে মন্দিরে জড়ো হয় সবাই ভগবান বুদ্ধকে অর্ঘ্য দিতে। নিয়ে আসে পায়েসের উপাচার, সুগন্ধি ধূপকাঠি, অনেক গুচ্ছ গুচ্ছ ফুল। বুদ্ধের বেদিতে সেসব অর্পণ করে তারা ভগবানের নানা বাণী আবৃত্তি করে বারবার বলে, এই ফুলগুলো যেমন একদিন শুকিয়ে যায়, তেমনি শেষ হবে একদিন আমাদের এই নশ্বর দেহ, ঠিক এই ফুলগুলোর মতো। কেউ কেউ এই দিনটা পালন করে সন্ধে থেকে পরের দিনে সূর্যোদয় অবধি উপবাসে থাকে। কেউ বা কাটায় ভিক্ষুদের কাছ থেকে ভগবান বুদ্ধের কথকতা শুনে। আবার অনেকে করে দান ধ্যান, যাতে তাদের চেয়ে গরিব মানুষরাও যোগ দিতে পারে উৎসবের আনন্দে। উৎসবের প্রথম দিনটায় সূর্যাস্তের পর নানা বর্ণের আলোয় চারিদিক ঝলমল করে। সবখানে সব বাড়িতে এই আলোর আয়োজন। এই সব হলো বৈশাখী উৎসব পালন করার জন্য নানা বর্ণের ঝাড় লণ্ঠন। ভগবান বুদ্ধের জীবনের 3টে লগ্নকে এই বৈশাখীতে পালন করা হয়। 1, এই দিন তিনি রাজকুমার সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করেছিলেন। 2, এই দিনেই তিনি বোধিসত্ত্ব লাভ করে একজন বুদ্ধ হন। এবং তৃতীয়ত, এই দিনটাতেই তার মৃত্যু হয়, তিনি নির্বাণ লাভ করেন। নির্বাণ হলো অপার শান্তি। ভগবান বুদ্ধকে পরম শ্রদ্ধায় সবাই স্মরণ করে তার জন্মদিনে উৎসবে মেতে শ্রদ্ধায় অবনত হয়ে এবং তার পদাঙ্ক অনুসরণে কঠোর সাধনা করে। এই রকম একটি দিনে একটা ছোট ছেলে বৈশাখী উৎসবের জন্য ঝাড় লণ্ঠন তৈরি করছে। দিদিমার লাউয়ের মাচা থেকে কতগুলো বাঁশের পাতা জোগাড় করেছে সে। এখন সেগুলোকে বেঁধে ছেদে হীরের আকারের ফ্রেম তৈরি করেছে। ছেলেটা গত বছর বৈশাখীর আলোর সাজ দেখতে শহরে গিয়েছিল দিদিমার সঙ্গে। এবারে তাই সেও শহরের মতো বড় মস্ত বড় লণ্ঠন বানাবে বলে ঠিক করেছে। শহরে তো কিছু কিছু লণ্ঠন ছিল এক একটা বাড়ির মতো বড়, সেসব এখনো সে ভুলতে পারেনি। বৈশাখী শুরু হতে আর মাত্র 20 দিন। প্রত্যেক বাড়িতেই দল বেঁধে লণ্ঠনের ঝাড় বানাচ্ছে সবাই। সব বাড়িরই ছোটদের বাসনা তাদের লণ্ঠনটাই যেন গ্রামের সবচেয়ে বড় আর সেরা হয়। তাই বড়দের সঙ্গে তারাও কাজে হাত দিয়েছে। কিন্তু যে ছেলেটা তাদের বাড়ির মতো বিশাল একটা লণ্ঠন বানাতে চায়, তাকে একা একাই সব কাজ করতে হচ্ছে। তার না আছে কোনো ভাই না বোন, থাকার মধ্যে বৃদ্ধা দিদিমা। একটা ছোট্ট মাটির বাড়িতে সেই দিদিমার সঙ্গে সে থাকে। সে যখন এতটুকুন ছোট, তখন থেকেই সে দিদিমার কাছে। দিদিমাও সব উজাড় করে আদর মমতায় তাকে বড় করেছে। দিদিমা এখনো তাকে ডাকে পাতিয়া বলে। পাতিয়া মানে খোকা। বাড়ির পেছনে ছোট্ট বাগান, সেখানে যা তরি তরকারি ফলে দিদিমা তা বিক্রি করে দুজনের পেট চালায়। এ কাজ খুব পরিশ্রমের। তাই পাতিয়া যখন বড় হলো, দিদিমা খুশি। পাতিয়া তাকে কাজে সাহায্য করতে পারবে। যদিও পাতিয়ার বয়স এখন মাত্র 10 বছর, কিন্তু তাতে কি, রীতিমতো একজন লোকের মতো সে কাজ করতে পারে। বাগানের আগাছা টেনে তোলে,
মাটি কোপায়, গাছে জল দেয়, গোবর টোবর জোগাড় করে সারের জন্য। পাতিয়া স্কুলেও যায়, অঙ্ক শিখতে চায় সে, তাহলে হিসাব রাখার কাজে সে দিদিমাকে সাহায্য করতে পারবে। স্কুলের বই থেকে দিদিমাকে নানা গল্প পড়েও শোনায় সে। প্রত্যেক রবিবার খুব ভোরে তারা বাজারের মেলায় যায় কিনতে আর বেচতে। কেনা বলতে কিছু প্রয়োজনীয় জিনিস, আর বেচা হলো তরি তরকারি। ওরা হলো সুখী জুটি, ব্যস্ত বৃদ্ধা দিদিমা আর চটপটে ছোট্ট পাতিয়া। বাগান থেকে পাখি তাড়াবার জন্য একটা ঘন্টা তৈরি করেছে পাতিয়া। একটা কাকতাড়ুয়াকে সাজিয়ে গুছিয়ে বেড়ায় গুঁজে দিয়েছে। বাড়ির উঠোনে তৈরি করেছে ফুল গাছের কেয়ারি। এছাড়া নিজের জন্য ঘুড়ি, বন্দুক তৈরি করা তো আছেই। দিদিমার পাশে বসে সে যখন কাজ করে, দিদিমা শুধু হাসেন। তাই যখন দিদিমা দেখলেন পাতিয়া বিশাল একটা বৈশাখী লণ্ঠন বানাচ্ছে, হাসলেন, বললেন, এটা যখন বাড়ির মতো বিশাল, তবে তো ওর মধ্যেই আমরা থাকতে পারি, না কি রে? পাতিয়া রোজ বিকেলে লণ্ঠন বানাবার কাজ করে। পাড়ার ছেলেরা ভিড় করে তা দেখতে আসে। খুব তাড়াতাড়ি তার বিশাল লণ্ঠন বানাবার খবরটা অনেক দূর দূর ছড়িয়ে পড়ল। তখন সব জায়গা থেকে ছেলেরা এলো পাতিয়ার কাজ দেখতে। ছেলেরা জিজ্ঞেস করে, এত বড়টা তুমি ঝোলাবে কি করে? ঝোলাবই এমন তো নয়, আমি এটাকে এখানে দাঁড় করিয়ে রাখবো, বেশ প্রত্যয়ের সঙ্গে বলে পাতিয়া। বাঁশের ফ্রেমটা আছে তাদের ছোট্ট মাটি লেপা দাওয়াটার ওপরে। সেটা বড় হতে হতে পুরো দাওয়াটাই ভরে ফেললো। এখন সামনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে হলে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। বৈশাখীর 6 দিন আগে পাতিয়া ফ্রেম বানানো শেষ করলো। বসে বসে যখন ফ্রেমটা দেখছে, হঠাৎ তার খেয়াল হলো এমন বিশাল লণ্ঠন ঢাকবার জন্য অত কাগজ কোথা থেকে জোগাড় করবে সে। ভেবে ভেবে উৎকণ্ঠিত হয়ে পড়ল। বন্ধুদের কাজ কতটা এগোচ্ছে তাই দেখতে বেরিয়ে পড়ল। সবারই কাজ প্রায় শেষ। এখন তারা ছোটখাটো বাকি কাজগুলো সেরে নিচ্ছে। তাদের বাড়িতে লণ্ঠনগুলো যেন কোণে বউ একটু পরেই বিয়ের পিঁড়িতে বসবে। নিজের ফ্রেমটার কথা মনে পড়ল পাতিয়ার। বাড়ির দরজা আগলে বসে আছে ফ্রেমটা। মন খারাপ করে ধীর পায়ে সে বাড়ি ফিরল। ফ্রেমটা দাঁড়িয়ে আছে যেন ভিখারিনী। যদি ভালো ভালো জামা কাপড়ে তাকে সাজানো যায় তবেই তাকে সুন্দর দেখাবে। দুপুর বেলা রান্নাঘরে গেল দিদিমার খোঁজে। দিদিমা তখন ভাত চাপিয়ে উনুনের আগুনে ফু দিচ্ছে। ভাত সবে মাত্র ফুটছে। আমি বোকার মতো কাজ করেছি দিদু, পাতিয়া বলতে শুরু করে। ঘুরে তার দিকে তাকিয়ে দিদিমা জিজ্ঞেস করে, কেন রে সোনা? পাতিয়ার চোখ জলে ছলছল করে ওঠে। বলল, লণ্ঠনটা মুড়বার মতো অত কাগজ আমরা জোগাড় করতে পারবো না। নিশ্চয়ই পারবো, অনেক কাগজ জোগাড় হবে, ভয় পাস না। পাতিয়ার চোখ বড় বড় গোল গোল হয়ে যায়। দিদিমা তখন বলল, কি করে তা হবে? কাল হলো গিয়ে শনিবার, আমরা মিষ্টি আলু তুলবো, রবিবারের বাজারে গিয়ে তা বিক্রি করব, আর তারপর। দিদিমা থামলেন। পাতিয়ার চোখ জলজল করে উঠল। টপ করে চোখ থেকে জল পড়ল গালে, হেসে ফেলল। দিদিমা গেয়ে উঠল, আর আমরা রামধনুকের রং আনবো তুলে ঘরে। শনিবার অনেক মিষ্টি আলু তারা মাটি থেকে তুলল। রবিবারের বাজারে তা বেশ ভালো দামে বিক্রিও হলো। বাজার থেকে বেরিয়ে পাতিয়া তো খুশিতে ডগমগ। বাজারের দোকানগুলোতে নানা জিনিস, বৈশাখীর জন্য বিশেষ করে তৈরি সেসব রং বেরঙের ঝলমলে রঙের কাগজ, চুমকি, ফেস্টুন, কাগজের টুপি, মুখোশ, পাখি, পতাকা আর স্তূপ স্তূপ বালতি আকারের লণ্ঠন। পাতিয়া বুক টান করে একটা দোকানে গিয়ে ঢুকলো। লণ্ঠনটাকে সাজাবার জন্য যা যা দরকার সব জিনিস কিনলো। তারপর দুজনে বাড়ি ফিরে গেল। দুপুরের খাওয়া দাওয়া সারা হলে দিদিমা ঘুমোতে গেলেন।
সারাদিন খুব খাটাখাটনি গেছে। পাতিয়া নতুন মোলায়েম রঙিন কাগজগুলো বের করলো। দিদিমার পুরনো কাঁচি জোড়া নিল বটে, কিন্তু কেন যেন ঠিক করতে পারল না কি করে কাগজটা প্রথমে কাটবে। তার ভয় কাটতে গেলে গোলমাল হয়ে যেতে পারে। কাগজ কাটতে গিয়ে যদি নষ্ট হয়, পাতিয়া জানে তবে কাগজ কিনবার মতো পয়সা আর তাদের নেই। ওদিকে বৈশাখী শুরু হতে মাত্র 4 দিন। পাতিয়ার উৎকণ্ঠা বাড়তেই থাকে। দিদিমা ঘুম থেকে উঠে যখন তার কাজে যাচ্ছে, দেখলো লণ্ঠন সাজাবার কোনো কাজই এগোয়নি। দিদিমা বলল, তাড়াতাড়ি কর রে পাতিয়া, হাতে কিন্তু বেশি সময় নেই। শেষটায় পাতিয়া বলল তার ভয়টা কোথায়। কিছুক্ষণ ভেবে দিদিমা পাতিয়াকে কাগজ কাটা আর লাগানোর কাজে সাহায্য করবে বলল, কিন্তু তার আগে অনেক কাজ সারতে হবে তাকে। এজন্য দিদিমা বৈশাখী শুরু হওয়ার আগের দিনটাতে কেবল পাতিয়াকে সাহায্য করতে পারল। তবে কাজ শুরু হলো খুব ভোর থেকে। যা ভেবেছিল তা নয়, বেশ শক্ত কাজ। লণ্ঠন কি করে বানাতে হয় দিদিমার এখন আর তা মনে নেই, আর পাতিয়া তো শেখেইনি কি করে বানায় লণ্ঠন। কিন্তু পাতিয়া জানে শহরের লণ্ঠনগুলো দেখতে কেমন, আর দিদিমাও মনে করতে পারল প্রায় 50 বছরেরও আগে তার ছোটবেলার লণ্ঠন বানানোর কথা। ধীরে ধীরে সেসব মনে পড়তে থাকে। কি করে কাগজ কাটতে হয়, কি করে ফুরফুরে সব ঝালর বানাতে হয়, সব। দুজনে অবিরাম কাজ করতে থাকে। ওই ছোট্ট দাওয়াটায় লণ্ঠন আর দুজন মানুষের যথেষ্ট জায়গা নেই। তাই দিদিমা ফ্রেমটার মাঝখানে মেঝে বসে কাগজ কাটতে লাগলো, আর পাতিয়া বাইরের দিকটায় একটা চেয়ারে দাঁড়িয়ে কাটা কাগজ ফ্রেমে আঠা দিয়ে সারতে লাগলো। সন্ধে হয়ে এলো, লণ্ঠন তখনও অসম্পূর্ণ। দিদিমা গেল রাতের খাবার তৈরি করতে। পাতিয়া প্রাণপণ কাজ চালিয়ে যায়। মনে মনে বলল, কাল বৈশাখীর শুরু, দিদিমা তো মন্দিরে জপ তপ করে কাটাবে। খাওয়ার পর রাত জেগে কাজ শুরু করলো দুজনে, কিন্তু তবু শেষ হলো না। পাতিয়া নিজেকে সান্ত্বনা দিল, পরের দিন লণ্ঠনটাকে কাগজ দিয়ে ঢেকে দেয়া যাবে। যদি তা নাও হয় তবু এখন যা আছে তাতে লণ্ঠনটাকে দেখতে খারাপ লাগবে না। কিন্তু যতই নিজেকে সান্ত্বনা দিক, মন খারাপ করেই সে শুতে চলে যায়। একবার ভাবো, পাতিয়া যখন দেখলো দিদিমা মন্দিরে যায়নি, কি দারুণ ব্যাপার। অথচ প্রতি বৈশাখীতে ভোরের আলো ফোটার আগেই দিদিমা মন্দিরে চলে যায়। দিদিমাকে মনে করিয়ে দেওয়ার জন্য পাতিয়া বলল, সবাই কিন্তু মন্দিরে যেতে শুরু করেছে। আমি সব শুনতে পাচ্ছি বাবা, কিন্তু এবার আমি একা যাব না, আমরা দুজনে একসঙ্গে যাব। কিন্তু তোমাকে তো জব করতে হবে, পাতিয়া বলল। কিন্তু তোমাকে তো জব করতে হবে, পাতিয়া বলল। উত্তরে দিদিমা ছোট্ট ছেলেটার গোল মাথাটাকে তার শুকনো খটখটে হাতে ধরে বলল, ভালো দিদিমা হলে সব সময় দিদিমার কাজ করতে হয়। সূর্য উঠল, সকালের নরম আলোতে সবকিছু উঠল নে। পাতিয়া আর দিদিমা রওনা হলো মন্দিরের দিকে। মানুষের স্রোতে তারা ভেসে চলল, কারো হাতে ফুল, কারো হাতে পায়েস, কেউ বা নিয়েছে ধূপকাঠি। মন্দিরে পৌঁছে পাতিয়া আর তার দিদিমা অর্ঘ্যদান করল। তারপর মন প্রাণ দিয়ে প্রার্থনা করে বাড়ির পথে রওনা হলো। দিনটা কি ঝলমলে হাসি খুশির, আকাশে বাতাসে উৎসবের উত্তেজনা। সব জায়গায় লোকেরা বাড়ি সুসজ্জিত করতে ব্যস্ত। বাতাসে সেই সব সাজ দুলছে মৃদু মৃদু। নরম স্বচ্ছ কাগজগুলো হাওয়ায় ঘষাঘষি করে শব্দ তুলছে। সেই শব্দের গুঞ্জনে পাতিয়া হাঁ করে চেয়ে থাকে। দিদিমা তো জোরে জোরে পা ফেলে হাঁটছে। বাড়ি ফিরেই তাড়াতাড়ি সকালের জল খাবার খেয়ে অসম্পূর্ণ লণ্ঠনটার ভেতরে ঢুকলো দিদিমা, আর দুজনে লেগে গেল কাজে। দুপুরের দিকে লণ্ঠনটা বেশ সুন্দর হয়ে উঠতে লাগলো। রাস্তা দিয়ে যারা যাচ্ছিল
তারা দেখছিল শুধু পাতিয়াকেই আর ভাবছিল ছেলেটা কত বুদ্ধিমান, একা একাই সব করছে। ওদিকে লণ্ঠনের মধ্যে বসে দিদিমা ফুল বানিয়ে চলেছে, ছাঁটছে নানা কাগজ। পাতিয়া উঠেছে লণ্ঠনটার ওপরে, সেখান থেকে হাত বাড়িয়ে দিদিমার কাছ থেকে ফুল কাগজ নিয়ে নিয়ে লণ্ঠনে সারছে। যেখানে লাগালে ভালো হবে বলে তার মনে হচ্ছে সেখানেই লাগিয়ে চলেছে। ওদের লণ্ঠনটা তৈরি হচ্ছে সাদা, নীল আর লালে, সঙ্গে তেমনি সাদা, নীল আর লালের চুমকি। তাড়াতাড়ি দুপুরের খাওয়া সেরে আবার তারা কাজে বসলো। দিদিমা কাজ করছে খুব তাড়াতাড়ি আর চুপচাপ। পাতিয়া মাঝে মাঝে গানের কয়েকটা কলি গাইছে। আঙুলগুলো কাজ করছে সবচেয়ে দ্রুত, কাটছে, আঠা লাগাচ্ছে এবং ছাঁটছে। দিদিমার মনে একটাই আকাঙ্ক্ষা, সূর্য ডোবার আগেই লণ্ঠনটা যেন জ্বালানো যায়, ব্যাস। একটা লম্বা কাগজ নিয়ে কয়েকটা মাত্র ভাঁজ, তারপর যেন তেন একটা আকারে কাঁচি চালালেই বেরিয়ে আসছে সুন্দর সুন্দর ডিজাইন। পাতিয়া তা নিয়ে ফ্রেমের গায়ে সেঁটে দিচ্ছে। তাদের কাজ চলছেই। সূর্য হেলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে, কিন্তু আজকের রাত অন্ধকার হবে না। রাতকে সাজাবার জন্য চারিদিকে আলো ঝলমল করবে আজ। মন্দিরে ঘন্টা বাজলো, ঢাক বাজতেই শুরু করলো। সন্ধ্যার উৎসবের সময় এখন। পাতিয়া চারিদিকে তাকিয়ে দেখলো অন্যান্য বাড়িগুলো থেকে আলোর ফুলকি ছিটকে বেরুচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চারপাশে লণ্ঠনগুলো জ্বলে উঠল, জলজল করে উঠল লণ্ঠনের মালা। কাগজের শেষ ছাঁটটা দেওয়া হয়ে গেছে। পাতিয়া উঠে দাঁড়ালো, তার দীপ্ত মুখটা আনন্দে চকচক করে উঠল। ক্লিক ক্লিক, লণ্ঠনের ভেতরে দিদিমার কাঁচিটা চলছে। দিদিমা তখনও কাগজ কেটে চলেছে। দিদু, ব্যাস ব্যাস, লণ্ঠন হয়ে গেছে। পাতিয়া আনন্দে চিৎকার করে ওঠে। দিদিমা বলল, ভগবান বুদ্ধের দয়ায়। কিন্তু তারপর চুপ। খানিক পরে বলল, কিন্তু পাতিয়া, পাতিয়া, আমি বেরোবো কি করে? আমাকে ভেতরে রেখেই তো কাগজ সেঁটে দিয়েছিস। উত্তেজনায় সত্যি পাতিয়া শেষ ফাঁকা জায়গাটায় কাগজ সেঁটে দিয়েছে। এটা দিয়েই দিদিমার বেরোনোর কথা। ও দিদু, কিন্তু যাই বলো, আমরা এখন আর কাগজ ছিঁড়তে পারবো না। ঠিক আছে, ভাবিস না সোনা, সব সমস্যারই সমাধান আছে। আমাকে দিয়াশলাইটা ছুঁড়ে দে, মোমবাতিগুলো জ্বালিয়ে দি। লণ্ঠনের ভেতর থেকে দিদিমা বলে। পাতিয়া দিয়াশলাইয়ের বাক্স নিয়ে এলো। ওপরের ফাঁকা জায়গাটা দিয়ে ভেতরে নেমে সেও মোমবাতি জ্বালাতে পারত, কিন্তু দিদিমা যখন ভেতরে, দিয়াশলাইয়ের বাক্সটা সে ছুঁড়ে দেয়। তারপর দিদিমা একটা একটা করে মোমবাতি জ্বালতে থাকে। লণ্ঠনটা ঝলমল করে উঠল এক মোলায়েম আলোতে। কিরে, খুশি তো? দিদিমা জিজ্ঞেস করে, কিন্তু পাতিয়া উত্তর দেওয়ার আগেই বলে চলে, আমার কথা যদি বলিস, আমিও কিন্তু খুশি। কারণ বৈশাখীর রাতে আমি যা করে থাকি এখনো তার সময় আছে। তারপর বুদ্ধের কিছু বাণী আবৃত্তি করলো দিদিমা। যদি কেউ ছোট্ট সুখ ত্যাগ করে বৃহত্তর সুখকে অর্জন করতে পারে, তবে তাকে সেই বৃহত্তর সুখের জন্য ছোট্ট সুখকে ত্যাগ করতে দাও। পাতিয়া বুঝতে পারল না, তবে এটা বুঝলো দিদিমা খুশি হয়েছে, এবং পাতিয়ার বোঝারও বাইরে কোন আনন্দ সুখে দিদিমা এখন ভরপুর। পূবাকাশে একটা সোনালী থালা উঠে আসছে। পূর্ণিমার চাঁদ। বৈশাখী উৎসবে যোগ দিতে স্বর্গের উদ্যান বেয়ে উঠে আসছে সে। দেখে মনে হচ্ছে মুকুটহীনা সম্রাজ্ঞী। রত্ন খচিত মুকুটটা পৃথিবীতে ফেলে রেখে এসেছে। সেই মুকুট থেকে খসে পড়া একটা হিরে গড়িয়ে এসেছে একটা ছোট্ট মাটি লেপা দাওয়ায়। সেখানে একটা ছোট্ট ছেলে তার সৌন্দর্য দেখছে মুগ্ধ দৃষ্টিতে। লণ্ঠনটার একপাশে এক বৃদ্ধা ছায়া পড়েছে।
বৃদ্ধা গভীর ধ্যানমগ্না। নিঃসন্দেহে এইটাই ছিল সব চাইতে সেরা বৈশাখী লণ্ঠন। রাতের কোনো না কোনো সময় গ্রামের সবাই তা দেখতে এলো। নীরবে তারা সেই অপূর্ব দৃশ্যটা দেখল। আলোয় ঝলমল লণ্ঠন আর তার মধ্যে ধ্যানমগ্ন ছায়া। মাথার ওপর চাঁদের শান্ত জ্যোৎস্নালোক, তার বুক ছুঁয়ে ভেসে যাচ্ছে মেঘ, শান্তির চারপাশে। ধীরে ধীরে লণ্ঠনটা একসময় ফিকে হয়ে আসে, মোমবাতিগুলো একে একে নিভে আসছে। নিঃশব্দে লণ্ঠনের একটা পাশ ছিঁড়ে দিদিমা পা বাড়ালেন। পাতিয়া বাইরে লণ্ঠনের পাশে ঘুমিয়ে পড়েছে, সারা মুখে তৃপ্তি। সম্ভবত বাড়ির মতো বিশাল বিশাল লণ্ঠন ও স্বপ্নেও দেখতে পাচ্ছে। আর এইখানেই শেষ হলো আজকের অডিও স্টোরি। ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।